সোম হিসকিয়ে উঠল। না মানে স্যার। জিসান হেসে, বলো সোম, আমি জানি তুমি খুব চিন্তিত। অ্যাকচুয়ালি স্যার আপনি সত্যটা জানেন, তাহলে ম্যাডামকে এত কষ্ট দিচ্ছেন কেন? ম্যাডাম আপনাকে অনেকবার কল করেছে, কিন্তু গত 2 দিন হলো আপনি ম্যাডামের ফোন রিসিভও করছেন না। এটা হতে বিপরীত হতে পারে। জিসান এবার হাতের কপিটা শেষ করে মগটা টেবিলে রেখে বলল, জানো সোম, তোমার ম্যাডাম খুব সাংঘাতিক নারী। ভাঙবে তবু মোজরাবে না। ম্যাডাম ভালো তো বাসে, কিন্তু মুখ ফুটে জীবনেও বলবে না। তাই এবার ওনার মুখ খোলার জন্য একটু দূরত্ব বাড়িয়ে দিলাম। কিন্তু স্যার এতে ম্যাডাম তো আপনাকে ভুল বুঝবে। ও তুমি চিন্তা করো না, ওকে কিভাবে সামলাতে হবে আমি জানি। তুমি মিটিং রুমে যাও, আমি আসছি। ওকে স্যার। সোম চলে গেল অফিসের মিটিং রুমে। কিছু জরুরি ক্লায়েন্টের সাথে মিটিং চলছে জিসানের। চলতি প্রজেক্টটা নিয়ে জিসান এমনি ভেজালের মধ্যে আছে। তার রাইভেল কোম্পানিগুলো অনেক ট্রাই করেছে প্রজেক্টটা নিতে, কিন্তু সবাইকে তাক লাগিয়ে ডিলটা জিসানের কোম্পানি পেয়ে গেল। মূলত জিসানের শর্তের আগে দেশে ফিরে আসার কারণটাই ছিল এটা। এই প্রজেক্টটার সাথে লাবণীও জড়িত, তাই তো জিসানের পিছনে পিছনে তাকাতেও আসতে হলো দেশে। জিসানকে বাধ্য হয়ে লাবণীকে সাথে রাখতে হলো। মিটিং রুমে জিসান যখন খুব ব্যস্ত, তখনই ফোনটা বেজে উঠল। মিটিংয়ে থাকার কারণে নাম্বারটা দেখে ফোনটা সাইলেন্ট করে রাখলো। লাবণীও আজ চোখে নাম্বারটি দেখে মুখে এক বিশ্বজয়ী হাসি ফুটে উঠল। কারণটা নাম্বারটি তিশারই ছিল। কিছুক্ষণ পর মিটিং শেষ হলে জিসান নিজের কেবিনে চলে যায়। কি মনে করে যেন রায়হানকে কল দিল, কিন্তু রায়হান ফোন রিসিভ করেনি। কয়েকবার দেওয়ার পর রায়হান ফোনটা রিসিভ করে। কি হলো, ফোন রিসিভ করছিস না কেন? এখন কি তোর বোনের মতো আমার তোর পিছেও ঘুরতে হবে? জিসানের কথা শুনে ফোনটা কেটে দিল রায়হান। জিসান আবার ফোন করে। সমস্যা কি? এমন করছিস কেন? সমস্যা হচ্ছে কাউকে অনেক বিশ্বাস করে নিজের কলিজার বোনকে তার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আমি তো ভুলেই গিয়েছি সে তো ইগোস্টিক ম্যান। তার ইগোতে হাট হলে সে কাউকে ছাড়ে না। কি সব আজে বাজে বকছিস রায়হান? আজে বাজে বকছি না, সত্য বলছি। আমার বোনকে যদি আর ভালোই না লাগে বলে দিলেই পারতি। আমি এখনও বেঁচে আছি ওর খেয়াল রাখার জন্য। রায়হান প্লিজ শান্ত হ। দোস্ত কি হয়েছে? কি আর হবে, তোর কারণে আমার বোনটি 2 দিন ধরে নিজেকে রুমে বন্দি করে রেখেছে, খাওয়া দাওয়া ছেড়ে। কতবার চেষ্টা করছি ওকে বের করতে, কিন্তু ওর একই কথা, আমি এখনও মরিনি ভাই, আমাকে একা থাকতে দাও। এবার বল, যার বোনের এই অবস্থা সে শান্ত কিভাবে থাকবে? বিনা দোষে আমার বোনকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? বল, আছে কোনো জবাব তোর কাছে? বিশ্বাস যদি ওকে না করতে পারিস তাহলে এই সম্পর্ক থেকে ওকে মুক্ত করে দে। জিসানের নীরবতায় রায়হান আর কিছু বলল না, ফোনটা কেটে দিল। অনেক খেলেছে আমার জীবন নিয়ে মিসেস তিশা আহমেদ। আর না, আজ তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আজ থেকে তোর নিজের ওপর কোনো অধিকার থাকবে না। তোর উপর শুধু আমার অধিকার। আর আমার জিনিসকে কষ্ট দেওয়ার সাহস তোকে বুঝাবো। পিচ্ছি মনে করে ছেড়ে দিয়েছি তো, তাই তো এতটা মাথায় উঠেছিস। জিসান সোমকে ডেকে আজকের বাকি সব মিটিং ক্যান্সেল করে দিতে বলে। বাকিটা তুমি সামলিও, আমার এখন বেরোতে হবে। কাউকে একটু লাইনে আনা জরুরি। জিসান তিশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু ভেতর থেকে তিশার কোনো রেসপন্স না পেয়ে জিসান কিছুটা ভয় পেয়ে যায়। তাই বারান্দা দিয়ে রুমে ঢোকে। তিশা খুব ক্লান্ত আর দুর্বল ছিল, তাই সেন্সলেস হয়ে পড়ে রয়েছে ফ্লোরে। জিসান তাড়াতাড়ি তিশাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল জিসানের। মুখটা একদম শুকিয়ে গেছে তিশার। রাতে না ঘুমানোর কারণে চোখের নিচে হালকা কালিও পড়ে গিয়েছে। জিসানের চোখে নীরবে জল এসে পড়ল। সাথে সাথে তিশার কপালে গালে কিস করতে লাগলো। দরজা খুলে আগে কিছু খাবার নিয়ে আসলো। তিশার মুখে পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জ্ঞান ফিরে এলো তিশার। জ্ঞান ফিরে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে ভয়ে লাফিয়ে উঠল। আপনি এখানে কি কি করে এলেন? জিসান তিশার বাহু দুটো চেপে ধরে, ইম্পর্টেন্ট এটা না আমি কি করে আসলাম, ইম্পর্টেন্ট এটা তুই এমন কেন করছিস। তিশা নীরব। কি হলো, কথা বলছিস না কেন? তিশা এখনো নীরব হয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে। জিসান নিরাশ হয়ে তিশার কপালে কপাল রেখে, আমার উপর রাগ করে নিজেকে কেন কষ্ট দিয়েছিস? এটা অনেক বড় অন্যায় করেছিস। তোর কোনো অধিকার নেই আমার জিনিসকে কষ্ট দেওয়ার। তুই জানিস না তোর নিজের ওপর কোনো অধিকার নেই? ভালোবাসতে না পারিস, একটু শান্তি তো দিতেই পারিস। আমার কপালে হয়তো আল্লাহ এই জীবনে তোর ভালোবাসা লেখে নাই, কিন্তু আমি যে পরজীবনেও তোকেই চাই। জিসানও কিছুক্ষণ নীরব থেকে, খাবারটা খেয়ে নে তিশা, আমার জন্য না হোক
নিজের বাবা মা ভাইয়ের কথাটা ভেবে। জিসান তিশাকে ছেড়ে দিলেও তিশা জিসানকে ছাড়ে না। জিসানের কলারটা দু হাতের মুঠোয় শক্ত করে ধরে নিচের দিকে তাকিয়ে থাকে। জিসান কিছুটা অবাক হয় আর তিশার মনে কি চলছে বোঝার চেষ্টা করে। তিশা কি করছিস? আর এত কাঁদছিস কেন? আমি এখনো মরিনি। আমি না হয় মরলে যত খুশি কাঁদিস। জিসানের কথায় তিশা জিসানকে ছেড়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জিসান বুঝতে পারছে না কি হয়েছে তিশার, আর তিশা তো আরো শক্ত করে জিসানকে জড়িয়ে ধরেছে। এবার জিসান কিছুটা অস্বস্তি ফিল করছে। কি হয়েছে তোর? প্লিজ ছাড়, আমার দিকে তাকা তিশা। না, আমি ছাড়বো না। ছেড়ে দিলে আপনি চলে যাবেন আমাকে ছেড়ে। আরে পাগল হয়ে গেছিস? কি সব বলছিস? আর আমি চলে গেলেই বা কি আসে যায়? তোর জন্য তো ভালোই হবে। কেউ তোকে তখন আর বকবে না, শাসনও করবে না। তোর যা খুশি তাই করতে পারবি। আমার মতো তে তো। জিসান আর কিছু বলতে পারলো না। আচমকা তিশা জিসানের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলো। 1 সেকেন্ডের জন্য জিসান শকড হয়ে গেল। তিশা এটা কি করলো? জিসানের থুতনিতে নিজের মাথাটা রেখে চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে তিশা। একটু আগের কথা ভেবেই মুখটা লজ্জায় যেন লাল হয়ে গেল। কিছুতেই এখন জিসানের দিকে তাকাতে পারছে না। ও হয়তো নিজেও ভাবেনি এই কাজটা করে ফেলবে। জিসান তিশার কোমরে হাত রেখে জান, এটা কি ছিল? আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্য বলতো? আমার মনে হয় আমি স্বপ্নই দেখছিলাম। তুই তো এমন করতেই পারিস না। এবার তিশার ভীষণ রাগ উঠল। জীবনের ফার্স্ট কিস করলো জিসানকে, তাও আবার লিপ কিস। বাবা যে, আর ব্যাটার নাকি বিশ্বাসই হচ্ছে না। তিশার এখন মন চাইছে জিসানকে ফুটবলের মতো একটা কিক মেরে উগান্ডা পাঠিয়ে দিতে। তিশা জিসানের বুকের সামনের শার্টটি খামচি দিয়ে ধরে। এতে জিসান একটু ব্যথা পেয়ে আ করে ওঠে। কি করছিস? মাথাটা নিচু করেই বলল, চুপ, একদম চুপ। এটা মনে করে দেবে আমি সত্যি বলেছি নাকি মিথ্যে। হোয়াট? ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার এই হিটলার বরটাকে এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। আমার যে শুধু আপনাকে চাই, একটু না পুরোটাই চাই। ছেড়ে চলে যাবেন যেদিন মরে যাব, কবরেও আপনার পাশেও আমি শুধু নিজেকেই চাই। ভুল করে আমাকে ভুলেও যাবেন না, সইতে পারবো না। আপনাকে ছাড়া আমি একা বাঁচতে পারবো না। আই লাভ ইউ সো মাচ। আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আই ক্যান নট। জিসান স্তব্ধ। ঈশার বলা প্রতিটি কথা জিসানের কানে এখনো বাজছে। যে কথাগুলো শোনার জন্য এত অপেক্ষা, সে কথাগুলো আজ শুনেও যেন জিসানের বিশ্বাস হচ্ছে না। তিশাকে নিজের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আজ নিজেকে একদম পরিপূর্ণ লাগছে। নিজের অনেক সাধনার জিনিসটি পেলে মনের অনুভূতিগুলো ব্যক্ত করা যায়। জিসান আর তিশা নীরব থেকেই নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করছে। এই নীরব নিস্তব্ধতার মাঝে দুটো হৃদয়ের স্পন্দনগুলো যেন শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে গোধূলি পেরিয়ে নেমে এলো সন্ধ্যা। সকল ক্লান্তিকে দূরে ফেলে গোধূলিকে বলতে মন চায়, আমি আজ ধন্য। আমার গোধূলি যে আমার পাশে, তাকে পেয়ে আমি ধন্য। তার মাঝে উজাড় হয়ে ধন্য। ব্যালকনিতে রাখা দোলনায় তিশা ও জিসান পাশাপাশি বসা। দুদিন পর খাবার পেটে যাওয়ায় শরীরটা কেমন নিস্তেজ হয়ে পড়েছে তিশার। তাই তো জিসানের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করে আছে। জিসান তিশার কাঁধে হাত রেখে নিজের আরও একটু কাছে নিয়ে আসলো। হঠাৎ তিশার কি যেন মনে হলো। নিবু নিবু চোখে জিসানের দিকে তাকিয়ে ওই ছবিগুলো আমার না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। জিসান দেখলো তিশার চোখগুলো ছলছল করছে। তিশার মুখটা দু হাতে নিয়ে, আমি জানি জান, ওগুলো এডিট করা। তাহলে আমাকে সেদিন বকলেন কেন? সেদিন জানতাম না জান। তিশাকে বুকে জড়িয়ে তোর সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। ছবিগুলো দেখে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, তাই তোর সাথে এমন খারাপ আচরণ করেছি। আই এম সরি জান। যখন রাগ কমে তখন বুঝতে পারি আমি ভুল করেছি। আমার তিশা এমন কাজ করতেই পারে না। তোকে কোনো কিছু বলার আগেই তুই নিজেকে শাস্তি দিয়ে দিলি, তাই একটু রাগ হলো। সব জানেন যখন, তাহলে ফোন ধরেননি কেন? কারণ কিছু হলেই তুই নিজেকে কষ্ট দিস, যা আমার একদম পছন্দ না। আর বলে না, যা হয় ভালোর জন্যই হয়। তাই তো দেখ, যা আমি এতদিন চেষ্টা করেও পারিনি, আজ হয়ে গেল। তিশাও জিসানকে জড়িয়ে ধরে। একটা গান গাইবেন? শুনবি? জিসান গান ধরলো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। যাবে না কখনো ফুরিয়ে, যাবে না আমার ভালোবাসা,
তোমাকে পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি আমি তোমাকে। পার্সোনালি আমার এই গানটা অনেক পছন্দের। অনেকে ভাববেন এত পুরাতন গান গাওয়ার কি আছে, কারণ আমি পুরাতন গানগুলো বেশি পছন্দ করি। এখনকার গানগুলো আমার মনে তেমন সাড়া দেয় না। এর আগেও একটা গানে দুকলি দিয়েছিলাম, আমার মনে হলো জিসানের জন্য একদম পারফেক্ট গানটা, তাই পুরোটা দিলাম। তিশা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। জিসান তিশাকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে গায়ের চাদরটা দিয়ে দেয়, কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয়। মায়ের কাছে সব শুনে রায়হানও বাসায় এসে পড়েছিল, তবে জিসান তিশার সাথে আছে বলে আর ডিস্টার্ব করেনি। জিসান রায়হান ও তিশার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় বাসায়। পরের দিন তিশার বাবা শামসুর রহমান নিজের মাকে নিয়ে ঢাকায় ফেরেন। বয়সের কারণে প্রায় অসুস্থ থাকে, তাই তার ভালো চিকিৎসার জন্যই নিজের সাথে নিয়ে আসেন। তিশা দাদিকে দেখে ভীষণ খুশি। রূপকদার বিয়ের সময়ও দাদি আসতে পারেনি অসুস্থতার কারণে। এবার নাকি তিনি নাতনির বিয়ে দেখেই তারপর পরকালে গমন করবেন। তিশার দাদি মমতা বেগম এতদিন পর নিজের নাতনিকে দেখে আবেশের চোখে জল চলে এলো। দেখ শামসুল, নাতি তো আমার দামড়া হয়ে গেছে, এখন তো বিয়ের সাথে দেওয়া লাগতো। জি মা, কিন্তু এত জলদির কি আছে, আরো কয়েক বছর যাক। কি বলো শামসুল, জোয়ান মাইয়া ঘরে রেখে কি পাপের ভাগিদার হইতে চাস? মা, এসব কি বলছো? দেখ বাজান, আমি বাসমই বা কয়দিন, তার আগেই আমি আমার এই দুই নাতি নাতনির বিয়ে দেখে যেতে চাই। তিশা এতক্ষণ ওর মায়ের সাথে রান্নাঘরে ছিল, তাই কিছুই শোনেনি। রায়হান কিছু বলতে নিলে শামসুর রহমান থামিয়ে দেয়। আহা, অনেক হয়েছে, এবার দাদিকে আরাম করতে দাও। তিশা, দাদিকে রুমে নিয়ে যাও। রায়হান কিছুটা অবাক নিজের বাবার ব্যবহারে। 1 মাস কেটে গেল। তিশা ও নিশির রেজাল্ট মোটামুটি ভালোই আসলো। কিছুদিন পর ভাগ্যক্রমে 3 বান্ধবী একই কলেজে চান্সও পেয়ে গেল। এরই মাঝে মিসেস রাবেয়া তৌফিক সাহেবকে রাজি করিয়ে ফেলল জিসান ও তিশার ব্যাপারে। সে বিষয়ে কথা বলতেই তিশাদের পুরো পরিবারকে ডিনারে ডাকা হলো। শামসুর রহমানের ইচ্ছা না থাকা সত্ত্বেও ছেলে মেয়ে এবং নিজের স্ত্রীর জ্বালায় আসতে হলো। ডিনার করে বাকি সবাই আড্ডা দিলেও তৌফিক সাহেব ও শামসুর রহমানের মিটিং চলছে স্টাডি রুমে। প্রায় ঘণ্টাখানিক পর শামসুর রহমান কাউকে কিছু না বলে চলে গেল। স্বামীর এমন বিহেভিয়ারে রেনি বেগম ভীষণ লজ্জিত হলো। তিনিও স্বামীর পিছন পিছন চলে গেল। রায়হান আর জিসান বুঝে উঠতে পারছিল না কি হয়েছে। তিশা করুণ চোখে জিসানের দিকে তাকিয়ে আছে, আর জিসান চোখের ইশারায় আশ্বাস দিল। টেনশন করিস না, আমি তো আছি। কিছুক্ষণ পর রায়হান ও তিশা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। জিসান ওর বাবাকে অনেকবার জিজ্ঞেস করেও কোনো লাভ হয়নি। তৌফিক সাহেব কিছু বলতে নারাজ। সেদিনের পর থেকে তিশা জিসানদের বাসায় যাওয়া ও নিষেধ হয়ে পড়ল। নিজের বাবার এমন আচরণ তিশা কিছুতেই বুঝতে পারছে না। আজকাল তো জিসানের সাথে বাইরে যাওয়াও নিষেধ ওর। রায়হান এ নিয়ে প্রতিবাদ করতে গেলে সেদিন অ্যাক্সিডেন্ট, আবার ছবির কাহিনী পুনরাবৃত্তি করতে চায় না সে, তাই তিশার ভার্সিটি ছাড়া সব জায়গায় যাওয়া বন্ধ। কিন্তু এসব করেও তিশা জিসানের সম্পর্কের ঘাটতি করতে পারেনি, বরং এখন দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করা শুরু করেছে। তবে এটা তিশার পছন্দ না হলেও জিসানের কাছে কিছুটা রোমাঞ্চ। বউয়ের সাথে লুকিয়ে প্রেম ও রায়হান তিশাকে কলেজে নামিয়ে দেওয়ার সময় কলেজ গেটে নিশিকে দেখতে পায়। মেয়েটাকে অনেক দিন পর দেখলো রায়হান। আগে তো তবুও প্রতিদিন সকালে একবার হলেও দেখতে পেত, কিন্তু আজকাল ওর বাবার হুকুম তিশাকে রায়হানই দিয়ে আসবে, অন্য কেউ যাতে ওকে নিয়ে না যায়। বাবার হঠাৎ এমন আচরণে রায়হান ও নিশির থেকে দূরে সরে যাচ্ছে। রায়হান আর তিশাকে দেখে নিশি এগিয়ে এসে